শৈল রহস্য লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশের চিঠি। সহ্যাদ্রি হোটেল, মহাবলেশ্বর, পুনা, ৩রা জানুয়ারি। ভাই অজিত, বোম্বাই এসে অবধি তোমাদের চিঠি দিতে পারিনি। আমার পক্ষে চিঠি লেখা কী রকম কষ্টকর কাজ তা তোমরা জানো। বাঙালির ছেলে চিঠি লিখতে শেখে বিয়ের পর, কিন্তু আমি বিয়ের পর দুদিনের জন্যেও বউ ছেড়ে রইলাম না। চিঠি লিখতে শিখব কোত্থেকে? তুমি সাহিত্যিক মানুষ, বিয়ে না করেও লম্বা চিঠি লিখতে পারো, কিন্তু তোমার কল্পনা শক্তি আমি কোথায় পাবো ভাই? আমি কাঠখোট্টা মানুষ, স্রেফ সত্য নিয়ে কারবার করি। তবু আজ তোমাকে এই লম্বা চিঠি লিখতে বসেছি। কেন লিখতে বসেছি তা চিঠি শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবে। মহাবলেশ্বর নামক শৈলপুরীর সহ্যাদ্রি হোটেলে রাত্রি 10টার পর মোমবাতি জেলে এই চিঠি লিখছি। বাইরে শীত জর্জর অন্ধকার। আমি ঘরের দোর জানালা বন্ধ করে লিখছি, তবু শীত আর অন্ধকারকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। মোমবাতির শিখাটি থেকে থেকে নড়ে উঠছে। দেয়ালের গায়ে নিঃশব্দ ছায়া পা টিপে টিপে আনাগোনা করছে। ভৌতিক পরিবেশ। আমি অতি প্রাকৃতকে সারা জীবন দূরে সরিয়ে রাখতে চেয়েছি, কিন্তু অনেকদিন আগে একবার মুঙ্গেরে গিয়ে বরদাবাবু নামক একটি ভূতজ্ঞ ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল আমাদের, মনে আছে? আমি তাকে বলেছিলাম, ভূতপ্রেত থাকে থাক, আমি তাদের হিসেবের বাইরে রাখতে চাই। এখানে এসে কিন্তু মুশকিলে পড়ে গেছি। ওদের আর হিসেবের বাইরে রাখা যাচ্ছে না। কিন্তু থাক, গল্প বলার আর্ট জানা নেই বলেই বোধহয় পরের কথা আগে বলে ফেললাম। এবার গোড়া থেকে শুরু করি। যে কাজে বোম্বাই এসেছিলাম সে কাজটা শেষ করতে দিন 4 লাগলো। ভেবেছিলাম কাজ সেরেই ফিরব, কিন্তু ফেরা হলো না। কর্মসূত্রে একজন উচ্চ পুলিশ কর্মচারীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে। মারাঠি ভদ্রলোক, নাম বিষ্ণু বিনায়ক আপটে। তিনি বললেন, বোম্বে এসেছেন, পুনা না দেখেই ফিরে যাবেন। প্রশ্ন করলাম, পুনায় আবার দেখবার কি আছে? তিনি বললেন, পুনা শিবাজি মহারাজের পীঠস্থান, সেখানে দেখবার জিনিসের অভাব। সিংহগড়, শনিবার দুর্গ, ভবানী মন্দির। ভাবলাম এদিকে আর কখনো আসবো কি না কে জানে, এ সুযোগ ছাড়া উচিত নয়। বললাম, বেশ, যাব। আপটের মোটরে চড়ে বেরোলাম। মুম্বাই থেকে পুনা যাবার পাকা মোটর রাস্তা আছে। সহ্যাদ্রির গিরিসংকটের ভেতর দিয়ে পাক খেয়ে খেয়ে গিয়েছে। এখানকার নৈসর্গিক দৃশ্য বর্ণনা করা আমার কর্ম নয়। এক পাশে উদ্ভঙ্গ শিখর, অন্য পাশে অতল স্পর্শ খাদের কোলে সবুজ উপত্যকা। তুমি যদি দেখতে, একটা চম্পুকাব্য লিখে ফেলতে। পুনায় আপটের বাড়িতে উঠলাম। সাহেবী কাণ্ড কারখানা, আদর যত্নের সীমা নেই। আমাকে আপটে যে এত খাতির করছেন তার পেছনে আপটের স্বাভাবিক সহৃদয়তা তো আছেই বোধহয়। বোম্বাই প্রাদেশিক সরকারের ইশারাও আছে। সে যাক, পুনায় বোম্বাইয়ের চেয়ে বেশি ঠান্ডা, কারণ বোম্বাই শহর সমুদ্রের সমতলে, আর পুনা সমুদ্র থেকে প্রায় 2000 ফুট উঁচুতে। পুনার ঠান্ডায় কিন্তু বেশ একটি চনমনে ভাব আছে। শরীর মনকে চাঙ্গা করে তোলে, জড়ভরত করে ফেলে না। পুনায় 3 দিন থেকে দর্শনীয় যা কিছু আছে সব দেখলাম। তারপর আপটে বললেন, পুনায় এসে মহাবলেশ্বর না দেখেই চলে যাবেন? আমি বললাম, মহাবলেশ্বর
সে কাকে বলে? আপটে হেসে বললেন, হা হা হা, একটা জায়গার নাম, বম্বে প্রদেশের সেরা হিল স্টেশন। আপনাদের যেমন দার্জিলিং, আমাদের তেমনি মহাবলেশ্বর, পুনা থেকে আরও 2000 ফুট উঁচু। গরমের সময় বোম্বের সবাই মহাবলেশ্বর যায়, কিন্তু শীতকালে তো যায় না। এখন ঠান্ডা কেমন? একেবারে হোম ওয়েদার। চলুন চলুন, মজা পাবেন। অতএব মহাবলেশ্বরে এসেছি এবং বেশ মজা টের পাচ্ছি। পুনা থেকে মহাবলেশ্বর 72 মাইল, মোটরে আসতে হয়। আমরা পুনা থেকে বেরুলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। মহাবলেশ্বরে পৌঁছুলাম আন্দাজ 4টের সময়। পৌঁছে দেখি শহর শূন্য, 2-4 জন স্থায়ী বাসিন্দা ছাড়া সবাই পালিয়েছে। সত্যি হোম ওয়েদার। দিনের বেলায় হিহি কম্প, রাত্রে হিহি কম্প। ভাগ্যিস আপটে আমার জন্যে একটা মোটা ওভারকোট এনেছিলেন, নইলে শীত ভাঙত না। শহরের বর্ণনা দেব না, মনে করো দার্জিলিংয়ের ছোট ভাই। আপটে আমাকে নিয়ে সহ্যাদ্রি হোটেলে উঠলেন। হোটেলে একটিও অতিথি নেই, কেবল হোটেলের মালিক 2-3 জন চাকর নিয়ে বাস করছেন। হোটেলের মালিক জাতে পাশি, নাম সোরা ভোমাজি, আপটের পুরনো বন্ধু। বয়স্ক লোক, মোটাসোটা, টকটকে রং। বিষয়বুদ্ধি নিশ্চয় আছে, নইলে হোটেল চালানো যায় না। কিন্তু ভারী অমায়িক প্রকৃতি। আপটে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে একবার তাকিয়ে খুব সমাদর করে নিজের বসবার ঘরে নিয়ে গেলেন। অবিলম্বে কফি এসে পড়ল, তার সঙ্গে নানা রকম পেস্ট্রি। ভালো কথা, তুমি বোধহয় জানো না, গোঁড়াপাশিরা ধূমপান করে না, কিন্তু মদ খায়। মদ না খেলে তাদের ধর্মবিশ্বাসে আঘাত লাগে। কফি পর্ব শেষ হতে না হতে সূর্যাস্ত হয়ে গেল। অতঃপর আপটে আমাকে হোটেলে রেখে মোটর নিয়ে বেরুলেন। এখানে তার কি একজন আত্মীয় আছে, তার সঙ্গে দেখা করে ঘণ্টাখানেকের মধ্যেই ফিরবেন। তিনি চলে যাবার পর হোমজি মৃদু হেসে বললেন, আপনি বাঙালি? শুনে আশ্চর্য হবেন। 1.5 মাস আগে পর্যন্ত এই হোটেলের মালিক ছিলেন একজন বাঙালি। শুনে আশ্চর্য হলাম। বললাম, বলেন কি, বাঙালি এত দূরে এসে হোটেল খুলে বসেছিল? হোমজি বললেন, হ্যাঁ, তবে একলা নয়, তার একজন গুজরাটি অংশীদার ছিল। এই সময় একটা চাকর এসে অবদ্ধ ভাষায় তাকে কি বলল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি স্নান করবেন? যদি করেন, গরম জল তৈরি আছে। বললাম, রক্ষে করুন, এই শীতে স্নান? একেবারে বোম্বাই গিয়ে স্নান করব। চাকর চলে গেল। তখন আমি হোমজিকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি তো বোম্বের লোক, তাহলে এই শীতে এখানে রয়েছেন কেন? এখানে তো কাজকর্ম কিছু নেই। হোমজি বললেন, কাজকর্ম আছে বই কি। মার্চ মাস থেকে হোটেল খুলবে, অতিথিরা আসতে শুরু করবে। তার আগেই বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে ফিটফাট করে তুলতে হবে। তাছাড়া বাড়ির পেছন দিকে গোলাপের বাগান করেছি। চলুন না, দেখবেন, এখনো দিনের আলো আছে কিছুটা। বাড়ির পেছন দিক গিয়ে বাগান দেখলাম। বাগান এখনো তৈরি হয়নি, তবে মাসখানেকের মধ্যে ফুল ফুটতে আরম্ভ করবে। হোমজির ভারী বাগানের শখ। এইখানে সহ্যাদ্রি হোটেলের একটা বর্ণনা দিয়ে রাখি। চুনকাম করা পাথরের দোতলা বাড়ি, সব শুদ্ধ। 12-14টা বড় বড় ঘর আছে। সামনে দিয়ে গেরুমাটি ঢাকা রাস্তা চলে গিয়েছে। পেছন দিকে গোলাপ বাগানের জমি, লম্বায় চওড়ায় কাঠা 4 হবে। তারপরই গভীর খাদ, শুধু গভীর নয়, খাড়া নেমে গিয়েছে। পাথরের মোটা আলসের ওপর
ঝুঁকে উঁকি মারলে দেখা যায় অনেক নিচে ঘন ঝোপঝাড়ের ভিতর দিয়ে একটা সরু ঝর্ণার ধারা বয়ে গেছে। আমরা বাগান দেখে ফিরছি, এমন সময় খাদের নিচ থেকে একটা গভীর আওয়াজ উঠে এলো, অনেকটা মোষের ডাকের মতো। নিচে তখন ঘুটঘুটে অন্ধকার, ওপরে একটু আলো আছে। আমি জিজ্ঞেস করলাম, ও কিসের আওয়াজ? হোমজি বললেন, বাঘের ডাক, আসুন ভেতরে যাওয়া যাক। ঘরে বিদ্যুৎ বাতি জ্বলছে। চাকর একটা গনগনে কয়লার আংটা মেঝের উপর রেখে গিয়েছে। আমরা আংটার কাছে চেয়ার টেনে বসলাম। ঠান্ডা আঙুলগুলোকে আগুনের দিকে ছড়িয়ে দিয়ে বললাম, এদিকে বড় বাঘ আছে? হোমজি বললেন, আছে, তাছাড়া চিতা আছে, হায়না আছে, নেকড়ে আছে। যে বাঘটার ডাক আজ শুনলেন সেটা মানুষের রক্তের স্বাদ পেয়েছে কিনা, তাই এ তল্লাট ছেড়ে যেতে পারছে না। মানুষ খেকো বাঘ, কত মানুষ খেয়েছে? আমি একটার কথাই জানি, ভারী লোমহর্ষক কাণ্ড, শুনবেন? এই সময় আপটে ফিরে এলেন। লোমহর্ষক কাণ্ড চাপা পড়ে গেল। আপটে বললেন, তাঁর আত্মীয় ছাড়ছেন না, আজ রাত্রে তাকে সেখানেই ভোজন এবং শয়ন করতে হবে। কিছুক্ষণ গল্প সল্প করে তিনি উঠলেন। আমাকে বললেন, কাল সকাল 9টার মধ্যে আমি আসব, আপনি ব্রেকফাস্ট খেয়ে তৈরি হয়ে থাকবেন, দুজনে বেরোবো। এখানে অনেক দেখবার জায়গা আছে, বম্বে পয়েন্ট, আর্থার সিট, প্রতাপগড় দুর্গ। তিনি চলে গেলেন। আমরা আরও খানিকক্ষণ বসে এটা সেটা গল্প করলাম। এখানে এখন শাকসবজি, দুধ, ডিম, মুরগি খুব সস্তা, আবার গরমের সময় দাম চড়বে। কথায় কথায় হোমজি বললেন, আপনার ভূতের ভয় নেই তো? আমি হেসে উঠলাম। তিনি বললেন, কারুর কারুর থাকে, একলা ঘরে ঘুমোতে পারে না। তাহলে আপনার শোবার ব্যবস্থা যদি দোতলায় করি, আপনার অসুবিধে হবে না তো? বললাম, বিন্দুমাত্র না। আপনি কোথায় শোন? তিনি বললেন, আমি নিচেই শুই, আমার বসবার ঘরের পাশে শোবার ঘর। আপনাকে ওপরে দিচ্ছি, তার কারণ এখন সব ঘরের বিছানাপত্র তুলে গুদামে রাখা হয়েছে, অতিথি নেই তো। কেবল দোতলার একটা ঘর সাজানো আছে, তাতে হোটেলের ভূতপূর্ব মালিক সস্ত্রীক থাকতেন। ঘরটা যেমন ছিল তেমনই রয়েছে। বললাম, বেশ তো, সেই ঘরেই শোবো। হোমজি চাকরকে ডেকে হুকুম দিলেন। চাকর চলে গেল। তারপর 8টা বাজলে আমরা খেতে বসলাম। এরই মধ্যে মনে হলো যেন কত রাত হয়ে গিয়েছে। চারিদিক নিঃশব্দ। বাড়িতে যদি ডাকাত পড়ে, মা বলতেও নেই, বাপ বলতেও নেই। গল্প শোনার এই উপযুক্ত সময়। বললাম, আপনার লোমহর্ষক কাণ্ড কই বললেন না যে? হোমজি বললেন, ও হ্যাঁ হ্যাঁ, ভারী রোমাঞ্চকর ব্যাপার, এই বাড়িতেই ঘটেছিল, আগেকার 2 মালিকের মধ্যে। বলছি, শুনুন। হোমজি বলতে আরম্ভ করলেন। খাওয়া এবং গল্প একসঙ্গে চলতে লাগলো। হোমজি বেশ রসিয়ে রসিয়ে গল্প বলতে পারেন, তাড়াহুড়ো নেই। তার মাতৃভাষা অবশ্য গুজরাতি, কিন্তু ইংরেজিতেই বরাবর কথাবার্তা চলছিল। গল্পটাও ইংরেজিতেই বললেন। আমি তোমার জন্যে বাংলায় সংক্ষিপ্ত অনুবাদ করে দিলাম। বছর 6 আগে মানেক ভাই মেহতা নামে একজন গুজরাটি আর বিজয় বিশ্বাস নামে একজন বাঙালি মহাবলেশ্বরে এই সহাদ্রি হোটেল খুলেছিল। দুজনে সমান অংশীদার। মেহতার টাকা আর বিজয় বিশ্বাসের মেহনত, এই নিয়ে হোটেল আরম্ভ হয়। মানেক মেহতার অনেক কাজ কারবার, সে মহাবলেশ্বরে থাকতো না, তবে মাঝে মাঝে আসতো। বিজয় বিশ্বাসী
হোটেলের সর্বেসর্বা ছিলেন, কিন্তু আসলে হোটেলের দেখাশোনা করতেন বিজয় বিশ্বাসের স্ত্রী হৈমবতী। বিজয় বিশ্বাস কেবল ঘরে বসে সিগারেট টানতেন আর হিসেব নিকেশ করতেন। মানিক মেহতা লোকটা ছিল প্রচণ্ড পাজি। অবশ্য তখন তার সম্বন্ধে কেউ কিছুই জানত না, তাকে ভালো করে কেউ চোখে দেখেনি। পরে সব জানা গেল। তার 3টে বউ ছিল, একটা গোয়ায়, একটা বোম্বেতে আর একটা আমেদাবাদে। এই 3 জায়গাতেই বেশিরভাগ সময় থাকত সে। যত রকম বেআইনি দুষ্কার্য করাই ছিল তার পেশা। বোম্বাই প্রদেশে মদ্যপান নিষিদ্ধ। লোকটি বুলডগিং করত, বিদেশ থেকে লুকিয়ে সোনা আমদানি করত। অনেকবার তার মাল বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু লোকটাকে কেউ ধরতে পারেনি। বিজয় বিশ্বাসের সঙ্গে মানিক মেহতার জেটপাট কি করে হলো বলা যায় না। বিজয় বিশ্বাস লোকটি ওরকম ছিলেন না। যতদূর জানা যায়, বিজয় বিশ্বাস আগে থেকেই হোটেল চালানোর কাজ জানতেন। হয়তো পুনায় কিংবা বোম্বাইয়ে কিংবা আমেদাবাদে ছোটোখাটো হোটেল চালাতেন। তারপর তিনি মানিক মেহতার নজরে পড়ে যান। মানিক মেহতা যে ধরনের ব্যবসা করে তাতে কখনো হাতে অঢেল পয়সা, কখনো ভাড়ে মা ভবানী। সে বোধহয় মতলব করেছিল হোটেল কিনে কিছু টাকা আলাদা করে রাখবে, যাতে সংকটকালে হাতে একটা রেস্ত থাকে। বিজয় বিশ্বাস তার প্রকৃত চরিত্র জানতেন না, সরল মনেই তার অংশীদার হয়েছিলেন। বিজয় বিশ্বাস আর তার স্ত্রীর ম্যানেজমেন্টে সহ্যাদ্রি হোটেল অল্পকালের মধ্যেই বেশ জাঁকিয়ে উঠল। মহাবলেশ্বরে হোটেলের মরশুম হচ্ছে 2.5 মাস, টেনে টুনে 3 মাস। কিন্তু এই কয় মাসের মধ্যেই হোটেলের আয় হয় 40 থেকে 50 হাজার টাকা। খরচ খরচা বাদ দিয়ে 20-25 হাজার টাকা লাভ থাকে। মানিক মেহতা মরশুমের শেষে এসে কখনো নিজের ভাগের টাকা নিয়ে যেত, কখনো বা টাকা ব্যাংকেই জমা থাকত। সোহরাব হোমজি প্রতি বছরই গরমের সময় মহাবলেশ্বরে আসতেন এবং সহ্যাদ্রি হোটেলে উঠতেন। হোটেলটি তার খুব পছন্দ। মনে মনে ইচ্ছে ছিল এই রকম একটি হোটেল পেলে নিজে চালাবেন। তিনি টাকা পয়সাওয়ালা লোক, জীবিকার জন্য কাজ করবার দরকার নেই, কিন্তু ব্যবসা করার প্রবৃত্তি পাশিদের মজ্জাগত। গত বছর মে মাসে হোমজি যথারীতি এসেছেন। পুরনো খদ্দের হিসেবে হোটেলে তার খুব খাতির। স্বয়ং হৈমবতী তার সুখ স্বাচ্ছন্দ্যের তত্ত্বাবধান করতেন। হোমজিও হৈমবতীর নিপুণ গৃহস্থালির জন্যে তাকে খুব সম্মান করতেন। একদিন হৈমবতী বিমর্ষভাবে হোমজিকে বললেন, শেঠজি আসছে, পরের বছর আপনি যখন আসবেন তখন আমাদের আর দেখতে পাবেন না। হোমজি আশ্চর্য হয়ে বললেন, সে কি, দেখতে পাবো না কেন? হৈমবতী বললেন, হোটেল বিক্রি করার কথা হচ্ছে। যিনি আমাদের পার্টনার তিনি হোটেল রাখবেন না, আমরাও চলে যাব। আমার স্বামীর এত ঠান্ডা সহ্য হচ্ছে না, আমরা দেশে ফিরে যাব। আপনারা নাকি হোটেল বিক্রি করছেন? বিজয় বিশ্বাসের বয়স আন্দাজ 45, স্ত্রীর চেয়ে অনেক বড়। একটু কাহিল গোছের চেহারা, আপাদমস্তক গরম জামা কাপড় পরে গলায় গলা বন্ধ জড়িয়ে বসে সিগারেট টানছিলেন। হোমজিকে খাতির করে বসালেন। বললেন, হ্যাঁ শেঠজি, আপনি কিনবেন? হোমজি বললেন, ভালো দর পেলে কিনতে পারি। আপনার পার্টনার কোথায়? বিশ্বাস বললেন, আমার পার্টনার এখন বিদেশে আছেন, তাই আমাকে আমমোক্তারনামা দিয়েছেন, এই দেখুন। তিনি দেরাজ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি বের করে দেখালেন। তারপর দর কষাকষি আরম্ভ হলো। বিজয় বিশ্বাস হাঁকলেন 1.5 লাখ। হোমজি বললেন,
50,000, শেষ পর্যন্ত 84,000-এ রফা হলো। কিন্তু স্থাবর সম্পত্তি কেনা তো 2-4 দিনের কাজ নয়। দলিল দস্তাবেজ তদারক করা, উকিল অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করা, রেজিস্ট্রি অফিসে খোঁজ খবর নেওয়া, এই সব করতে কয়েক মাস কেটে গেল। নভেম্বর মাসের মাঝামাঝি হোমজি আর বিজয় বিশ্বাস পুনায় গেলেন। রেজিস্ট্রারের সামনে হোমজি নগদ টাকা দিয়ে রেজিস্ট্রি করালেন। কথা হলো 1 ডিসেম্বর তিনি হোটেলের দখল নেবেন। তারপর হোমজি বোম্বাই গেলেন। বিজয় বিশ্বাস মহাবলেশ্বরে ফিরে এলেন। হোটেলে তখন অতিথি নেই। একটা চাকরানি ছাড়া বাকি চাকর বাকরদেরও বিদেয় করা হয়েছে। তাই এরপর যেসব ঘটনা ঘটেছিল তা কেবল হৈমবতীর জবানবন্দি থেকেই জানা যায়। মানিক মেহতা নিশ্চয়ই নিজে আড়ালে থাকবার মতলব করেই বিজয় বিশ্বাসকে মোক্তারনামা দিয়েছিল। যেদিন কবলা রেজিস্ট্রি হলো তার পরদিন রাত 9টার সময় সে হোটেলে এসে হাজির। পরে পুলিশের তদন্তে জানা গিয়েছিল মানিক মেহতা মহাবলেশ্বরের বাইরে 2 মাইল দূরে মোটর রেখে পায়ে হেঁটে মহাবলেশ্বরে ঢুকেছিল। সে যখন পৌঁছল তখন বিজয় বিশ্বাস আর হৈমবতী রাতের খাওয়া দাওয়া সেরে অফিস ঘরে বসে নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে জল্পনা কল্পনা করছিলেন। চাকরানিটা শুতে গিয়েছিল। তখন বেশ শীত পড়ে গেছে। মানিক মেহতার গায়ে মোটা ওভারকোট, মাথায় পশমের মানকি ক্যাপ। তার ব্যবহার বরাবরই খুব মিষ্টি। সে এসে বলল, হৈমাবেন, আমি আজ রাত্রে এখানে থাকব আর খাবো, সামান্য কিছু হলেই চলবে। হৈমবতী খাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে চলে গেলেন। চাকরানিকে আর জাগালেন না। মানিক মেহতা আর বিজয় বিশ্বাস কাজকর্মের কথা শুরু করলেন। অফিস ঘরে একটা মজবুত লোহার সিন্দুক ছিল। হোটেল বিক্রির টাকা এবং ব্যাংকের জমা টাকা সব এই সিন্দুকেই রাখা হয়েছিল। বিজয় বিশ্বাস জানতেন 2-1 দিনের মধ্যেই মেহতা টাকা নিতে আসবে। হৈমবতী রান্নাঘরে গিয়ে স্টোভ জেলে ভাজিভুজি তৈরি করতে লাগলেন। কিন্তু তার কান পড়ে রইল অফিস ঘরের দিকে। রান্নাঘর অফিস ঘর থেকে বেশি দূরে নয়। তার ওপর নিস্তব্ধ রাত্রি। কিছুক্ষণ পরে তিনি শুনতে পেলেন ওরা দুজন অফিস ঘর থেকে বেরিয়ে কথা বলতে বলতে হোটেলের পেছন দিকের জমিতে চলে গেলেন। হৈমবতীর একটু আশ্চর্য লাগলো, কারণ তার স্বামী শীতকাতুরে মানুষ। এই শীতে খোলা হাওয়ায় যাওয়া তার স্বভাব বিরুদ্ধ। কিন্তু হৈমবতীর মনে কোনো আশঙ্কাই ছিল না। তিনি রান্নাঘর থেকে বেরুলেন না, যেমন রান্না করছিলেন করতে লাগলেন। তারপর হোটেলের পেছন দিক থেকে একটা চাপা চিৎকারের শব্দ শুনে তিনি একেবারে কাঠ হয়ে গেলেন। তার স্বামীর গলার চিৎকার। ক্ষণকাল স্তম্ভিত অবস্থায় থেকে তিনি ছুটে গেলেন হোটেলের পেছন দিকে। পেছনের জমিতে যাবার একটা রাস্তা আছে। হৈমবতী দরজার কাছে পৌঁছেছেন। এমন সময় মানিক মেহতা ওদিক থেকে ঝড়ের মতো এসে ঢুকল। হৈমবতীকে সজোরে এক পাশে সরিয়ে দিয়ে সদরের দিকে চলে গেল। কি হলো, কি হলো বলে হৈমবতী পিছনের জমিতে ছুটে গেলেন। সেখানে কেউ নেই। হৈমবতী তখন স্বামীর খোঁজে অফিস ঘরের দিকে ছুটলেন। সেখানে দেখলেন লোহার সিন্দুকের কবাট খোলা রয়েছে। তার ভেতর থেকে নোটের সব বান্ডিল অন্তর্হিত হয়েছে। প্রায় 1.5 লাখ টাকার নোট। এতক্ষণে হৈমবতী প্রকৃত ব্যাপার বুঝতে পারলেন। মানিক মেহতা তাঁর স্বামীকে ঠেলে খাদের মধ্যে ফেলে দিয়েছে আর সমস্ত টাকা নিয়ে পালিয়েছে। তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন। ভাই অজিত, আজ এইখানেই থামতে হলো। ঘরের মধ্যে অশরীরীর উৎপাত আরম্ভ হয়েছে। বাকি চিঠি
কাল শেষ করব। 4 জানুয়ারি। কাল চিঠি শেষ করতে পারিনি। আজ রাত 10টার পর মোমবাতি জ্বালিয়ে আবার আরম্ভ করেছি। হোমজি খেতে বসে গল্প বলছিলেন। গল্প শেষ হবার আগেই খাওয়া শেষ হলো। আমরা বসবার ঘরে উঠে গেলাম। চাকর কফি দিয়ে গেল। হোমজি আবার বলতে শুরু করলেন। আমি আজ আরও সংক্ষেপে তার পুনরাবৃত্তি করছি। হৈমবতীর যখন জ্ঞান হলো তখন 10টা বেজে গেছে। ইলেকট্রিক বাতি নিভে গিয়ে চারদিকে অন্ধকার। হৈমবতী চাকরানীকে জাগালেন, কিন্তু সে রাত্রে বাইরে থেকে কোনো সাহায্যই পাওয়া গেল না। পুলিশ এলো পরদিন সকালে। পুলিশের অনুসন্ধানে বোঝা গেল হৈমবতীর অনুমান সঠিক। হোটেলের পেছনে খাদের ধারে মানুষের ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। 2-4 দিন অনুসন্ধান চলার পর আরও অনেক খবর বেরুলো। মানিক মেহতা ডুব মেরেছে। সে পাকিস্তান থেকে 3 লক্ষ টাকার সোনা আমদানি করেছিল। কাস্টমসের কাছে ধরা পড়ে যায়। মানিক মেহতা ধরা না পড়লেও একেবারে নিঃস্ব হয়ে পড়েছিল। তাই অংশীদারকে খুন করে সে প্রায় 1.5 লাখ টাকা হাতিয়েছে। এদিকে খাদের তলা থেকে বিজয় বিশ্বাসের লাশ উদ্ধার করা দরকার, কিন্তু এমন দুর্গম এই পথ যে সেখানে পৌঁছানো অতি কষ্টকর ব্যাপার। উপরন্তু সম্প্রতি এক জোড়া বাঘ এসে খাদের মধ্যে আড্ডা গেড়েছে। গভীর রাত্রে তাদের হুঙ্কার শোনা যায়। যা হোক, কয়েকজন পাহাড়িকে নিয়ে 3 দিন পর পুলিশ খাদে নেমে দেখল বিজয় বিশ্বাসের দেহের বিশেষ কিছু অবশিষ্ট নেই। কয়েকটা হাড়গোড় আর রক্তমাখা কাপড় জামা, গলা বন্ধ ইত্যাদি নিয়ে তারা ফিরে এলো। পুলিশের মনে আর কোনো সংশয় রইল না। মানিক মেহতার নামে গ্রেপ্তারি পরোয়ানা এবং হুলিয়া জারি করল। ক্রমে 1 ডিসেম্বর এসে পড়ল। নিঃস্ব বিধবার অবস্থা বুঝতেই পারছ। হোমজি দয়ালু। হৈমবতীকে কিছু টাকা দিলেন। হৈমবতী চোখের জল মুছতে মুছতে মহাবলেশ্বর থেকে চিরবিদায় নিলেন। তারপর মাসখানে কেটে গেছে। পুলিশ এখনও মানিক মেহতার সন্ধান পায়নি। বাঘ আর বাঘিনী কিন্তু এখনও খাদের তলায় ঘুরে বেড়াচ্ছে। মানুষের রক্তের স্বাদ তারা পেয়েছে। এই স্থান ছেড়ে যেতে পারছে না। হোমজির গল্প শুনে মনটা একটু খারাপ হলো। বাঙালির সন্তান সুদূর বিদেশে এসে কিছু অর্থ সঞ্চয় করেছিলেন, তা কপালে সইল না। হৈমবতীর অবস্থা আরও শোচনীয়। মানিক মেহতাকে পুলিশ ধরতে পারবে কিনা কে জানে। ভারতবর্ষের বিশাল জনসমুদ্র থেকে একটি পুঁটি মাছকে ধরা সহজ কথা নয়। এইসব ভাবছি, এমন সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। বললাম, এ কি? হোমজি বললেন, 10টা বেজেছে। এখানে রাত্রি 10টার সময় ইলেকট্রিক বন্ধ হয়ে যায়, আবার শেষ রাত্রে কিছুক্ষণের জন্য জ্বলে। চলুন আপনাকে আপনার শোবার ঘরে পৌঁছে দিই। হোমজির একটা লম্বা গদার মতো ইলেকট্রিক টর্চ আছে। সেটা হাতে নিয়ে তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে চললেন। দোতলায় 1 সারি ঘর, সামনে টানা বারান্দা। সব ঘরের দরজায় তালা ঝুলছে, কেবল কোণের ঘরের দরজা খোলা। চাকর ঘরে মোমবাতি জেলে রেখে গেছে। ভালো কথা, এদেশে মোমবাতিকে মেমবাতি বলে। ভারী পবিত্রপূর্ণ নাম, তাই নয় কি? যা হোক, বেশ বড় ঘর, সামনে বারান্দা, পাশে ব্যালকনি। ঘরের দুপাশে 2টো খাট রয়েছে। একটাতে বিছানা পাতা, অন্যটা উলঙ্গ পড়ে আছে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল আর 2টো চেয়ার। দেয়ালের গায়ে ঠেকানো ওয়ার্ড্রোব। টেবিলের ওপর একটা অ্যালার্ম টাইম পিস। 1 বান্ডিল মোমবাতি, দেশলাই
এবং থার্মোফ্লাস্কে গরম কফি। রাত্রে যদি তেষ্টা পাই খাবো। হোমজি অতিথি সৎকারের ত্রুটি রাখেননি। হোমজি বললেন, এই ঘরে বিজয় বিশ্বাস স্ত্রীকে নিয়ে থাকতেন। হৈমবতী চলে যাবার পর ঘরটা যেমন ছিল তেমনই আছে। আপনার কোনো অসুবিধে হবে না তো? বললাম, অসুবিধে কিসের, খুব আরামে থাকব। আপনি যান, এবার শুয়ে পড়ুন গিয়ে। এখানে বোধহয় সকাল সকাল ঘুমিয়ে পড়ায় রেওয়াজ। হোমজি হেসে ফেললেন, শীতকালে তাই বটে, কিন্তু সকাল 8টা-9টার আগে কেউ বিছানা ছাড়ে না। আপনি যদি আগে উঠতে চান ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। এই টর্চটা রাখুন, রাত্রে যদি দরকার হয়। ধন্যবাদ। হোমজি নেমে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম। মোমবাতির আলোয় ঘরটা আবছায়া দেখাচ্ছে। আমি টর্চটা জ্বালিয়ে ঘরময় একবার ঘুরে বেড়ালাম। আমার সুটকেস চাকর ওয়ার্ড্রোবের পাশে রেখে গেছে। ওয়ার্ড্রোব খুলে দেখলাম সেটা খালি। এসেন্স, কর্পূর, ন্যাফথলিন মেশা একটা গন্ধ নাকে এলো। হৈমবতী এই ওয়ার্ড্রোবেই নিজের কাপড় চোপড় রাখতেন। ঘরের পেছন দিকে একটা সরু দরজা রয়েছে। খুলে দেখলাম গোসলখানা। আবার বন্ধ করে দিলাম। তারপর চেয়ারে এসে বসে সিগারেট ধরালাম। ঘরের দরজা জানালা সবই বন্ধ, তবু যেন একটা বরফ জমানো ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বেশিক্ষণ বসে থাকা চলবে না। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ঘড়িতে অ্যালার্ম দিলাম। 7:30টার সময় ঘুম ভাঙলেই যথেষ্ট। আপটে আসবেন 9টার দিকে। টর্চটা বালিশের পাশে নিয়ে মোমবাতি নিভিয়ে বিছানায় ঢুকলাম। বিছানায় দুটো মোটা মোটা গদি, গোটাচারেক বিলিতি কম্বল, একেবারে রাজসজ্জা। ক্রমশ কম্বলের মধ্যে শরীর গরম হতে লাগলো। কখন ঘুমিয়ে পড়লাম। আশ্চর্য এই যে প্রথম রাত্রে ঘুমোবার আগে পর্যন্ত অতিপ্রাকৃত কোনো ইশারা ইঙ্গিত পাইনি। ঘুম ভাঙল ঝনঝনি অ্যালার্মের শব্দে। ধড়মড় করে বিছানায় উঠে বসলাম। ঘর অন্ধকার। কোথায় আছি মনে করতে কয়েক সেকেন্ড কেটে গেল। তারপর মনে পড়ল, কিন্তু এত শিগগিরই 7:30টা বেজে গেল। কই, জানালার শার্সি দিয়ে দিনের আলো তো দেখা যাচ্ছে না। টর্চ জেলে ঘড়ির ওপর আলো ফেললাম। চোখে ঘুমের জড়তা রয়েছে। মনে হলো ঘড়িতে 2টো বেজেছে, কিন্তু অ্যালার্ম ঝনঝন শব্দে বেজে চলেছে। কী রকম হলো? আমি কম্বল ছেড়ে উঠলাম। টেবিলের কাছে গিয়ে ঘড়ির ওপর আলো ফেলে দেখলাম সত্যি 2টো। তবে অ্যালার্ম বাজল কী করে? অ্যালার্মের কাঁটা ঘোরাতে কি ভুল করেছি? ঘড়িটা হাতে তুলে নিতেই বাজনা থেমে গেল। দেখলাম অ্যালার্মের কাঁটা ঠিকই 7:30টার ওপর আছে। হয়তো ঘড়িটাতে গলদ আছে, অসময়ে অ্যালার্ম বাজে। আমি ঘড়ি রেখে আবার বিছানায় ঢুকলাম। অনেকক্ষণ ঘুম এলো না। তারপর আবার কখন ঘুমিয়ে পড়েছি। এই হলো প্রথম রাত্রির ঘটনা। পরদিন সকালে ব্রেকফাস্ট খেতে বসে হোমজিকে জিজ্ঞেস করলাম, আপনার টাইম পিসে কি অসময়ে অ্যালার্ম বাজে? তিনি ভুরু তুলে বললেন, কই না তো। কেন বলুন তো? বললাম। তিনি শুনে উদ্বিগ্ন মুখে একটু চুপ করে রইলেন। তারপর বললেন, হয়তো সম্প্রতি খারাপ হয়েছে। আমার অন্য একটা অ্যালার্ম ঘড়ি আছে, সেটা আজ রাত্রে আপনাকে দেব। আমি আপত্তি করতে যাচ্ছিলাম, এমন সময় চাকর একটি চিঠি এনে আমার হাতে দিল। আপটের চিঠি। তিনি লিখেছেন, কাল রাত্রে হঠাৎ পা পিছলে গিয়ে তার পায়ের গোছ মুচকে গেছে, নড়ার ক্ষমতা নেই। আমরা যদি দয়া করে আসি। চিঠি হোমজিকে দেখালাম। তিনি মুখে শব্দ করে বললেন, চলুন দেখে আসি। জিজ্ঞেস করলাম,
কত দূর? মাইল 2 হবে, বাজারের মধ্যে। এখানে মহারাষ্ট্র ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে। আপটের আত্মীয়, তার ম্যানেজার ব্যাংকের উপরতলায় থাকেন। ব্রেকফাস্ট সেরে বেরুলাম। হোমজির একটি ছোটোখাটো স্ট্যান্ডার্ড মোটর আছে, তাতে চড়েই গেলাম। ব্যাংকের বাড়িটা দোতলা। বাড়ির পাশ থেকে খোলা সিঁড়ি ওপরে উঠেছে। আমরা উপরে উঠে গেলাম। আপটে বালিশের ওপর ব্যান্ডেজ বাঁধা পা তুলে খাটে শুয়ে আছেন। আমাদের দেখে দুহাত বাড়িয়ে বললেন, কি কাণ্ড দেখুন দেখি। কোথায় আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো তা নয়, একেবারে শয্যাশায়ী। আমরা খাটের পাশে চেয়ারে বসলাম। কি হয়েছিল বললাম। আপটে বললেন, রাত্রে ঘুম ভেঙে শুনলাম দরজায় কে খুটখুট করে টোকা মারছে। বিছানা ছেড়ে উঠলাম, কিন্তু দোর খুলে দেখি কেউ নেই। আবার দোর বন্ধ করে ফিরছি, পা মুচড়ে পড়ে গেলাম। বাঁ পাটা দারুণ ফ্র্যাকচার হয়ে গেল। আর কোথাও লাগেনি তো? না, আর কোথাও লাগেনি, কিন্তু। আপটে একটু চুপ করে থেকে বললেন, আশ্চর্য, ঠিক মনে হলো কেউ আমাকে পেছন থেকে ঠেলে দিল। আমার কি মনে হলো? জিজ্ঞেস করলাম, রাত তখন কটা? ঠিক 2টো। এ বিষয়ে আর কথা হলো না। গৃহস্বামী এসে পড়লেন। ব্যাংকের ম্যানেজার হলেও অনস্তারাও দেশপাণ্ডে বেশ ফুর্তিবাজ লোক। আজকাল ব্যাংকের কাজকর্ম নেই বললেই হয়। তিনি আমাদের সঙ্গে আড্ডা জমালেন। আপটের পা ভাঙা নিয়ে খানিকটা ঠাট্টা তামাশা হলো। গরম গরম চিড়ে ভাজা আর পটেটো চিপস দিয়ে আর এক প্রস্থ কফি হলো। তারপর আমরা উঠলাম। আপটে কাতরভাবে বললেন, ভেবেছিলাম মিস্টার বক্সিকে মহাবলেশ্বর ঘুরিয়ে দেখাবো, তার হলো কই। 2-3 দিন মাটিতে পা রাখতেই পারবো না। হোমজি বললেন, তাতে কি হয়েছে, আমি ওকে মহাবলেশ্বর দেখিয়ে দেব। আমার তো এখন ছুটি। কাল আবার আসবো বলে আমরা চলে এলাম। দুপুরবেলা লাঞ্চ খেয়ে হোমজির সঙ্গে বেরুলাম। কাছাকাছি কয়েকটা দর্শনীয় স্থান, একটি হ্রদ আছে, তাতে মোটর লঞ্চ চড়ে বেড়ালাম। মহাবলেশ্বরের মধু বিখ্যাত। কয়েকটা মধুর কারখানা দেখলাম। মৌমাছি মধু তৈরি করছে, আর মানুষ তাই বিক্রি করে পয়সা রোজগার করছে। মৌমাছিদের খেতে দিতে হয় না, মজুরি দিতে হয় না, একটি ফুলের বাগান থাকলেই হলো। কিন্তু যাক, বাজে কথা লিখে চিঠি বড় করব না। এখন আসল কথার সবই বাকি। হোমজির কাছ থেকে একটা চিঠির প্যাড জোগাড় করেছি, সেটা ফুরিয়ে এলো। সে রাত্রে 10টা বাজবার 5 মিনিট আগে শুতে গেলাম। চাকর সব ঠিকঠাক করে রেখে দিয়েছে। দেখলাম পুরনো ঘড়ির বদলে একটা নতুন অ্যালার্ম ঘড়ি রেখে গিয়েছে। আমি এতে আর দম দিলাম না। অ্যালার্মের চাবিটা এঁটে বন্ধ করে দিলাম। অ্যালার্মের দরকার নেই, যখন ঘুম ভাঙবে তখন উঠব। আলো নেভার আগেই শুয়ে পড়লাম। এতক্ষণ লক্ষ্য করিনি, শুয়ে শুয়ে দেখছি একটা চামচিকে ঘরে ঢুকেছে। দরজা জানালা সব বন্ধ, তাই পালাতে পারছে না। নিঃশব্দ পাখায় ঘরের এ কোণ থেকে ও কোণে যাচ্ছে, আবার ফিরে আসছে। দরজা খুলে তাকে তাড়ানো যায় কিনা ভাবছি, এমন সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। আর উপায় নেই। জন্তুটা সারা রাত্রি পালাবার রাস্তা খুঁজে উড়ে বেড়াবে, হয়তো ক্লান্ত হয়ে ঘরের কোণে পড়ে থাকবে। অন্ধকারে শুয়ে শুয়ে ভাবছি, ঘুম আসছে না। কাল রাত্রি 2টোর সময় আমার ঘরে অকারণে অ্যালার্ম ঘড়ি বাজল। আর ঠিক সেই সময় 2 মাইল দূরে আপটের পা মচকাল। দুটো ঘটনার মধ্যে নৈসর্গিক সম্পর্ক কিছুই নেই, সমাপতন ছাড়া আর কি হতে পারে। অথচ আপটের পা যদি না মচকাত, তিনি আজ এই ঘরে অন্য খাটে শুতেন।
চামচিকেটা কি এখনো উড়ে বেড়াচ্ছে? আমার গায়ে এসে পড়বে না তো? পরে পড়ুক, ইতর প্রাণীকে আমার ভয় নেই। ঘুমিয়ে পড়েছিলাম। কানের কাছে কড়কড় শব্দে কড়া না কাড়া বেজে উঠল। কম্বলের মধ্যে লাফিয়ে উঠলাম। নতুন ঘড়ির অ্যালার্ম বাজছে। এর আওয়াজ আরও উগ্র, কিন্তু অ্যালার্ম বাজার তো কথা নয়। আমি দম দিইনি, চাবি বন্ধ করে দিয়েছি। তবে টর্চ জেলে বিছানা থেকে উঠলাম। ঘড়িতে 2টো বেজেছে। অ্যালার্মের চাবি যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ, তবু বাজনা বেজে চলেছে। ঘড়ি হাতে তুলে নিতেই বাজনা থেমে গেল। যেমন ঘড়ি তেমনই ঘড়ি, অত্যন্ত সহজ এবং স্বাভাবিক।